রাতটা গুটগুটে অন্ধকারে ঢাকা। কালবৈশাখীর উন্মাদনায় আকাশ ভেঙে নামছে মুষলধারে বৃষ্টি। বাতাসের শনশন শব্দে মুখরিত চারিদিক। এমন শীতল রাতে নরম কম্বলের রুমে গুটিসুটি মেরে ঘুমিয়ে থাকার আনন্দই আলাদা। কিন্তু সেই গভীর প্রশান্তির ঘুমে বাধা পড়ল ছোট্ট দিয়ার। নবীনী খুব সম্পূর্ণ দিয়াকে জাগিয়ে তুলল। নিবিড় ঘুমের এমন আচমকিক ব্যাঘাতে ছোট্ট বাচ্চাটার কপালে বিরক্তির রেখা ফুটে উঠল। চোখ দুটো না খুলেই অভিমানে মুখটা একটু কুঁচকে নিল সে। নবনী কোমল স্বরে ডাকলো, দিয়া সোনা মাম্মা, একটু চোখ খোলো তো, তোমার মাম্মা আর পাপ্পা তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চায়। দিয়া আদো ঘুমে কথাগুলো শুনতে পেল। ছোট ছোট দুটি হাতে চোখ কুচলে নিয়ে সে ফিট করে তাকানোর চেষ্টা করলো। মেয়ের এমন কাণ্ড দেখে দিব্য ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। নবনী হেসে ফেলল। ঠিক সেই মুহূর্তে দরজার ওপাশ থেকে এক দল মানুষের আনাগোনা উপলব্ধি করা গেল। ইহান, ইবান, কাব্য, মনিতা, কুহু, কায়েফ, নিজানা আর কলরব সবাই ঘরে ঢুকে পড়ল। নবীনী কিছুটা অপ্রস্তুত হয়ে হকচকিয়ে গেলেও দিব্য মোটেও অবাক হয়নি। সে জানতো এরা ঠিক সময়ে হাজির হবে, তাই তো দরজাটা খোলাই রেখেছিল। দেয়ালঘড়ির কাঁটা তখন 12টার ঘর স্পর্শ করেছে। সশব্দে ঘর কাঁপিয়ে উঠল একটা বাক্য, শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে দিয়া শোনা। মুহূর্তে দিয়ার সব ঘুম উবে গেল। বিছানায় উঠে দাঁড়িয়ে সে বিস্ময় ভরা চোখে সবার দিকে তাকাতে লাগলো। কয়েকটা বেলুন ফাটার ঠাস ঠাস শব্দে ঘরটা মুখরিত হলো। দিয়ার গায়ে জ্বরে পড়ল রঙিন কাগজের বৃষ্টি। কোমরে দুহাত বেঁধে কিছুক্ষণ সবার দিকে অবাক হয়ে চেয়ে থাকার পর হঠাৎ করেই তার মনে পড়ে গেল আজকের কথা। খুশিতে ডগমগ হয়ে খিলখিল করে হেসে উঠল সে। হাততালি দিয়ে বলে উঠল, ইটস মাই বার্থডে, ওয়াও। মেয়েটার চোখে মুখে আনন্দ উপচে পড়ছে। দিব্য একটি কেক সামনে নিয়ে এসে বসলো। সুমো বসালো দিয়ার ললাটে, অতঃপর বলল, শুভ জন্মদিন মাই প্রিন্সেস, এই নাও তোমার পছন্দের কেক, এবার জলদি কেটে ফেলো তো। দিয়া খুশিতে মাথা দুলিয়ে তড়িত গতিতে কেক কাটলো। প্রথম টুকরোটা দিব্যকে খাইয়ে দিল, তারপর দিব্য আর নবনীকে কেক খাইয়ে দিল। হাসি, গল্প আর খুনসিটিতে বেশ খানিকটা সময় কেটে গেল। সেই আমিষ কিছুটা তিথিয়ে এলে মৌনিতা ঘড়ির দিকে তাকিয়ে বলল, ইহান, ইবান, অনেক রাত হয়েছে, এবার চলো ঘুমোতে হবে, কাল বাড়িতে অনেক বড় অনুষ্ঠান, মনে নেই? ইভান মাথা দোলালো। ইহান বলল, গুড নাইট দিয়া, অ্যাগেন হ্যাপি বার্থডে। দিয়ে মিষ্টি করে হাসলো। কায়েব যাওয়ার আগে ওকে আদর করে গেল। কলরব এগিয়ে এসে দিয়েকে ভাজাকোলো করে তুলে নিল। ওর তুলে গেলে একটা শব্দ করে চুমু খেয়ে বলল, বারবি ডল, হ্যাপি বার্থডে। তুমি তো দিন দিন একদম টেডি বিয়ার হয়ে যাচ্ছ। বলো তো কাল তোমার কি উপহার চাই? তোমার এই চাচ্ছু সব নিয়ে আসবে। কলরবের আদুরে কথাগুলো শুনে দিয়ার মুখের হাসি হঠাৎ মিলিয়ে গেল। ছোট্ট মুখটা বেশ গম্ভীর করে ফেলল সে। কলরব কিছুটা অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করলো, কি হলো সোনা, মন খারাপ করলে কেন? দিয়া হাত পা ছড়ে কোল থেকে নামার চেষ্টা করে বলল, চাচ্চু, আমি তোমার কাছে থাকবো না, নামাও আমাকে। তুমি কিচ্ছু জানো না, খালি পচা কথা বলো। কলরব ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে বুঝতেই পারল না ঠিক কোথায় তার ভুল হয়েছে। নিজানা দিয়াকে নিজের কোলে টেনে নিল। দিয়ার ফোলা ফোলা নরম গালে দুটোই পরপর কয়েকটা চুমু বসিয়ে হেসে কলরবের দিকে তাকালো। টিপ্পনি কেটে বলল, আসলেই নির্বোধ। কলরব বেশ বিরক্তি নিয়ে কটমট করে নিজানার দিকে তাকালো। দিব্য হেসে বলল, নিজানা তো ঠিকই বলেছে, তুই দিয়াকে টেডি বিয়ার বলতে গেলি কেন? টেডি বিয়ার তো গোলগাল আর মোটা হয়, আর আমাদের দিয়ে এখন প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করছে। তোর ওকে কোন দিক দিয়ে ফ্যাট মনে হলো বলতো? দিয়ে সম্মতিসূচক মাথা তোলালো। নিজের কপালে হাত দিয়ে আক্ষেপের সুরে বলল, সেটাই তো পাপ্পা। চাচ্চু, তুমি খুব বোকা। দিয়ে রোজ ব্যায়াম করছে, তাও তুমি তাকে ফ্যাট বলছো? কলরব আসল রহস্য বুঝতে পেরে জিভ কাটলো। মাথা নেড়ে নিজেকে সামনে নিয়ে বলল, আচ্ছা এই ব্যাপার। আরে বাবা, রসগোল্লা আমার, টেডি বিয়ার তো খুব কিউট হয়, তাই বলেছে। আর আমি তো তোমাকে বারবি ডলও বলি। এইটুকুর জন্য চাচ্চুর উপর রাগ করতে হয়? আর হবে না, সরি। দিব্য হেসে কলরবের পিঠে মৃদু ধাক্কা দিয়ে বলল, হ্যাঁ অনেক হয়েছে, এবার বের হতো সবাই, জলদি গিয়ে ঘুমিয়ে পড়।
হাসপাতালে আসার একদমই ইচ্ছে ছিল না কলরবের, অনেকটা বাধ্য হয়েই আসতে হলো। সেদিন বিয়ের আসর থেকে ইরা যার জন্য পালিয়েছিল সেই লোকটা শেষ পর্যন্ত তাকে গ্রহণ করেনি। কলরবের সাথে ইরার একটা সময় প্রেমের সম্পর্ক ছিল, এই কথাটা লোকটা কোনোভাবে জেনে ফেলেছিল, আর এটাই কাল হয়ে দাঁড়ালো। আশ্রয়হীন ইরা দিশেহারা হয়ে আত্মহত্যার চেষ্টা করে। প্রথমবার বেঁচে ফিরল, দ্বিতীয়বার বিষ খেয়ে এখন সে হাসপাতালের বিছানায়। ইরা খুব করে চাইছিল একবার কলরবের সাথে কথা বলতে, বন্ধুদের জোড়াজুড়িতে, আর ইরার বাবার করুণ মুখটা দেখে কলরব শেষমেশ এলো ঠিকই। কিন্তু আসার পর থেকে ইরা কেমন জানি পাথর হয়ে আছে, একটা কথাও বলছে না। কলরবের মনে মনে বেশ বিরক্তি লাগছে। বাড়িতে অনুষ্ঠানের কাজ পেলে এইভাবে বসে থাকাটা তার জন্য যন্ত্রণা। শান্ত গলায় বলল, তোমার কিছু বলার থাকলে বলে ফেলো, নয়তো আমি কিন্তু একবার উঠব। ইরা মুখ তুলে তাকালো, চোখ দুটো একদম মরা মানুষের মতো প্যাকাশে। কলরবের সাথে আসা শান্ত আর অভিক তখন ওখানেই দাঁড়িয়ে, পাশে ইরার বড় বসায়। ইরা তাদের দিকে তাকিয়ে খুব কষ্ট করে একটু হাসলো, হাসিটা নির্জীব একটু। এরপর নিচু স্বরে বলল, তোমরা সবাই কি একটু বাইরে যাবে? আমি কলরবের সাথে একা কথা বলতে চাই। কলরব স্পষ্ট গলায় আবারও বলল, আমি কোনো কথা বলতে চাই না, বললাম তো আমাকে এখনই যেতে হবে। কলরবের এই আপত্তিতে কেউ তেমন কান দিল না। ইরার বাবা কলরবের দিকে এক করুণ দৃষ্টিতে তাকালেন, যে কলরব চাইলেও আর কঠোর হতে পারল না। অবিকার শান্তকে সাথে নিয়ে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। কলরব পাথরের মতো স্থির হয়ে বসে রইল, এক অজানা অস্বস্তি তাকে ঘিরে ধরেছে। হঠাৎ ইরা খুব আলতো করে কলরবের হাতের উপর নিজের হাতটা রাখলো। স্পর্শটা পেয়ে কলরব যেন বিদ্যুৎ স্পষ্টের মতো চমকে উঠল। চকিত তাকাতেই দেখলো ইরা তাকিয়ে হাসছে, এক বিষণ্ণ হাসি। কলরবের কেন যেন আজ ওই মুখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করলো না। সে হাতটা সরিয়ে নিতে চাইল, কিন্তু ইরা এবার শক্ত করে ধরলো। ভাঙা গলায় বলল, এতটা রাগ কলরব? তিনটে দিন ধরে বলছি একবার আসার জন্য, অথচ তুমি সামান্য দেখা করতেও চাইছিলে না। এতটা অভিমান করে আসো? কলরব মুখ তুলে তাকালো। এটা অভিমান নয় ইরা, ঘৃণা। কথাটা শুনেই ইরা ছলছল চোখ দুটো থমকে গেল। সে মনে মনে জানে এই মানুষটাকে সে কতটা ঠকিয়েছে। কলরব সবসময় তাদের সম্পর্কে সম্মান বজায় রেখেছিল, ভালোবাসা উজাড় করে দিয়েছিল, অথচ আজ সেই মানুষটাই তাকে ঘৃণা করে। বিবি ইরার গাল গড়িয়ে টপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি তুমি আমাকে ঘৃণা করো? কেন? তুমি কি আশা করো আমি এখনও তোমাকে ভালোবাসবো? ইরা মাথা নিচু করে বলল, আমি ভুল করেছি কলরব। না ইরা, তুমি অন্যায় করেছ। একজনকে মনে রেখে অন্য জনের মন নিয়ে খেলেছ। এটা ভুল নয়, এটা অপরাধ। ইরা ডুকরে কেঁদে উঠল, তুমি আমাকে ক্ষমা না করলে আমি মরেও শান্তি পাবো না কলরব। তুমি মরলেও আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। কথাটা যেন তীরের মতো ইরার বুকে বিঁধল। সে কলরবের হাতটা টেনে নিয়ে নিজের গালের ওপর রাখলো। কলরব হাত ছাড়ানোর চেষ্টা করলো না, কেবল এক জীবন্ত মূর্তির মতো বসে রইল। বেশ কিছুক্ষণ ওভাবেই কাটলো। নীরবতা ভেঙে ইরা হঠাৎ বলে উঠল, কলরব, আমি জানি তুমি আমাকে এখনও ভালোবাসো, না হলে তুমি এখানে আসতে না। দেখো যা হয়েছে তার জন্য আমি সত্যি লজ্জিত। আমরা কি আবারও নতুন করে শুরু করতে পারি না? চলো আমরা সব ভুলে নতুন করে শুরু করি। আমাকে বিয়ে করবে? সেদিন তুমি আমি জিজ্ঞেস করেছিলে, আজ আমি তোমাকে করছি। কলরব হতভম্ব হয়ে ইরার দিকে তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত পর ঘর কাঁপিয়ে হেসে উঠে বলল, তাহলে আমার বউয়ের কি হবে? সতীন নিয়ে সংসার করতে তোমার খুব একটা অসুবিধা হবে না তো? এরা পাথরের মতো জমে গেল। কেউ তাকে বলেনি যে কলরব বিয়ে করে ফেলেছে। তার চোখে মুখে অবিশ্বাসের ছায়া। আহত গলায় সে জানতে চাইল, তুমি বিয়ে করে নিয়েছ? কলরব ঠান্ডা গলায় বলল, তুমি কি ভেবেছিলে আমি সারা জীবন তোমার বিরহে পথ চেয়ে বসে থাকবো, আর তুমি অন্য একজনকে নিয়ে সুখী দিন কাটাবে? এরা সব কথা যেন হারিয়ে গেল। চারপাশটা তার কাছে ভীষণ এলোমেলো ঠেকছে। নিজেকে কিছুটা সামলে নিয়ে অস্ফুট স্বরে বলল, কনগ্রাচুলেশনস। আমি ভাবিনি তুমি এত তাড়াতাড়ি আমাকে ভুলে যাবে, মুভ অন করবে। এজন্যই কি তুমি আসতে চাইছিলে না?
কলরব কোনো উত্তর দিল না, বসা থেকে উঠে দাঁড়ালো, ইরার মুঠোর ভেতর থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। ইরা বিষণ্ণ গলায় বলল, তোমাকে ঠকানোর শাস্তিই বোধ হয় পাচ্ছি, তাই না? হতে পারে, আসছি। কথাটা বলে কলরব আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সময়টা সন্ধ্যা, তালুকদার বাড়ির অন্দরমহল জুড়ে উৎসবের গুঞ্জন। অতিথিরা আসতে শুরু করেছেন। নবনী দিয়াকে একটি কালো বারবি গাউনে সাজিয়ে দিয়েছে। মাথার দুপাশে দুটো জুটি করা মেয়েটিকে অপার্থিব মিষ্টি লাগছে। আজকের অনুষ্ঠানের থিম সাদা কালো, তাই কম বেশি সবাই এই দুই রঙের পোশাকে সেজেছে। দিয়াকে তৈরি করে দিয়ে নবনী তড়িগড়ি করে ঘরের দরজাটা বিছিয়ে দিল। হাতে সময় খুব কম, তাই চটজলদি পরনের শাড়িটা বদলে আলমারি থেকে একটা কালো রঙা শাড়ি বের করে পরতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে হুট করে দরজা খুলে ঘরে ঢুকে থমকে দাঁড়ালো দিব্য। নবনীর হাতের বাজে তখন শাড়ির অবিন্যস্ত কুচিগুলো ধরা, গায়ে কোনো মতে জড়ানো শাড়িটা তার ফর্সা পিঠটার সুগঠিত উদরকে পুরোপুরি ডাকতে পারেনি। এমন অপ্রস্তুত অবস্থায় নবনীকে দেখে দিব্য যেন মুহূর্তে পাথর হয়ে গেল। তার দৃষ্টি স্থির নবনীর উপর আটকে রইল, চোখ ফেরানো দেয়। দিব্যকে এভাবে অসময় ঘরে ঢুকতে দেখে নবনী এতটাই ঘাবড়ে গেল যা হাতের মুঠো শিথিল হয়ে শাড়ির কুচিগুলো জপজপ করে মেঝেতে লুটিয়ে পড়ল। নবনী একবারও ভাবেনি যে দিব্য এখন উপরে আসবে। সে ভেবেছিল দিব্য নিচে অতিথিদের নিয়ে ব্যস্ত থাকবে আর সেই সুযোগে শাড়িটা পরে নেবে। মুহূর্তের স্তব্ধতা কাটিয়ে দিব্য যেন নিজের হুঁশ ফিরে পেল। এতটা জোরে যে মনে হচ্ছে সেই শব্দ সে নিজের কানেই শুনতে পাচ্ছে। লজ্জার আড়ষ্টতায় তার সারা শরীর যেন জমে গিয়েছে, পরিণত হয়েছে পাথরে। নড়ার শক্তিটুকুও পাচ্ছে না। নবনী ভেবেছিল দিব্য হয়তো এভাবেই ঘর থেকে বেরিয়ে যাবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে দিব্য বড় বড় পা ফেলে এগিয়ে এলো। নবনীর মনে হলো যদি এখনই মেঝেটা দুভাগ হয়ে যেত সে টুপ করে ঢুকে পড়ত। নবনীর ঠিক সামনে এসে হাঁটু গেড়ে বসলো দিব্য। মেঝে থেকে শাড়ির কুচিগুলো তুলে নিয়ে নবনীর দিকে বাড়িয়ে ধরল। নবনীর লজ্জায় আর সংকোচ চোখ দুটো বন্ধ করে ফেলল। নিজেকে সামলে নিয়ে কোনো মতে হাত বাড়িয়ে কাপড়টা ধরতে গেলে সে হাতটা থরথর করে কাঁপছে। দিব্য খুব স্বাভাবিক গলায় বলল, কি হলো, ধরো। নবনী চমকে উঠে কাপড়টা ধরল। লজ্জায় তার শুভ্র মুখটা তখন লাল হয়ে উঠেছে। ঠিক দিব্য খানিকটা ব্রু কুঁচকে ওর দিকে চেয়ে বলল, এত সময় লাগে তোমার? নিচে তোমার বাড়ির লোকজন চলে এসেছে, সবাই তোমার খোঁজ করছে, জলদি করো। নবনী দ্রুত মাথা নেড়ে সায় দিল। কোনো মতে কাঁপা কাঁপা গলায় বলল, 5 মিনিট সময় দিন, আপনি নিচে যান, আমি আসছি। দিব্য সে কথায় কান দিল বলে মনে হলো না। সে নির্বিকার চিত্তে ঘরের সোফাটায় গিয়ে বসলো। খুব স্বাভাবিক গলায় জানালো, তুমি তৈরি হও, আমরা একসাথেই নিচে যাব। কথাটা বলেই দিব্য অন্যদিকে মুখ ঘুরিয়ে বসলো। দীর্ঘ কয়েকটা শ্বাস টানলো। দিব্য সরাসরি নবনীর দিকে তাকিয়ে না থাকলেও নবনী যেন নড়ার শক্তি হারিয়ে ফেলেছে। তার হাত কাঁপছে অনবরত। দিব্যর উপর মনে মনে কিছুটা বিরক্ত হলো সে। লোকটা সারাক্ষণ সবাইকে কাণ্ডজ্ঞান শেখায়, অথচ এখন নিজে কী করছে? এভাবে ঘরে বসে থাকার কোনো মানে হয়? হঠাৎ দিব্য গম্ভীর গলায় বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আমার মুখ দেখছো? 5 মিনিটের মধ্যে 2 মিনিট তো আমাকে দেখেই কাটিয়ে দিলে। আমি কি শাড়ি পরতে সাহায্য করব? বিস্ময়ে নবনীর ঠোঁটজোড়া খানিকটা ফাঁক হয়ে গেল। সে আর এক মুহূর্তে দেরি না করে কোনো মতে শাড়িটা সামলে নিয়ে প্রায় দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। বিকট শব্দে দরজা বন্ধ হওয়ার আওয়াজে দিব্যর ঠোঁটের কোনো হাসির রেখা ফুটে উঠল। হাসি পেলেও দিব্যর মনে মনে বেশ রাগ হচ্ছিল। এভাবে দরজা আধ খোলা রেখে তৈরি হওয়ার মানে কি? বাড়িতে আজ এত মানুষ, সে না এসে যদি অন্য কেউ ঘরে ঢুকে পড়তো। খানিকক্ষণ পর নবনী বেরিয়ে দেখলো দিব্য আগের জায়গাতেই বসে আছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে দ্রুত চুলগুলো আঁচড়ে নিয়ে একটা খোপা করলো। দিব্য উঠে এসে নবনীর একদম পেছনে দাঁড়ালো। আয়নায় তীক্ষ্ণ দৃষ্টি প্রতিফলন দেখে নবনী যেন আরও কুঁকড়ে গেল। এই চাহনির অর্থ সে বুঝতে পারছে না। হঠাৎ দিব্য হাত বাড়িয়ে নবনীর বৃহৎ গলার ব্লাউজের ফিতে দুটো বেঁধে দিল। নবনী শক্ত করে চোখ বোঝা বুঝে রইল। তার দম আটকে আসছে। দিব্য মুগ্ধ হয়ে আয়নায় ওকে ফরক করছিল। কালো রঙের শাড়িটাও দুগ্ধ
শুভ্র শরীরে এক মায়াবী রূপ দিয়েছে, অপূর্ব কল্যাণ লাবণ্যময় লাগছে। নবনীর কানের নিকট মুখ রেখে বলল, তোমার কমন সেন্স কোথায় নবনী? এভাবে দরজা খুলে রাখতে বারণ করিনি? আজ আমি না এসে যদি অন্য কেউ আসতো তবে কি হতো জানো? নবনী চোখ মেলল, আয়নের স্বচ্ছ কাছে তাদের চোখ এক হলো। দিব্য তীক্ষ্ণ আর নেশাতুর দৃষ্টিতে নবনী আড়ষ্ট বোধ করলো। লজ্জায় সে তাকাতে পারছে না। দিব্য নিজের বিশেষ ভঙ্গিতে ভ্রু নাচিয়ে উত্তর চাইল। নবতীর দৃষ্টি সরিয়ে নিলেও মুখ ঘুরিয়ে কাঁপা কাঁপা গলায় আলতো করে বলল, কি হতো? তাহলে আজ আমার হাতে একজন খুন হতো। নিচু স্বরে বলা কথাগুলো নবনীর কানে উত্তাপ ছাড়িয়ে দিল। যা যা করে উঠল কর্ণজোড়া, বুকটা দক করে উঠল, উত্তরের সুযোগ পেল না। আর তার পূর্বে অসম্ভব একটা কাজ করলো দিব্য। নবনীর উন্মুক্ত কাঁধে নিজের উষ্ণ ঠোঁটজোড়া ছুঁয়ে দিল। আচমকে এরূপ স্পর্শে নবনী থরথর করে কেঁপে উঠল। দিব্যর উষ্ঠের ছোঁয়া গাঢ় হলো। নবনী সহ্য করতে পারল না। সরে যাওয়ার চেষ্টা করতেই একটা শক্তপোক্ত হাত লতার মতো ফেঁসিয়ে ধরল ওর সুগঠিত কোমর। নিজের আরও কাছে টেনে নিল। দিব্যর হাতের স্পর্শ কোমল উদরে বিচরণ করতে নবনী পাথরের মতো জমে গেল। চোখ দুটো খিচে বুঝে নিল। স্বামীর এই নিবিড় সান্নিধ্য অনুভব করতে লাগলো। পরক্ষণে দিব্য ওকে ছেড়ে দিল। বড় বড় শ্বাস টেনে নিজেকে সামনে নিয়ে হাতের আঙ্গুলো ঠোঁট ঘষতে ঘষতে বলল, তাড়াতাড়ি নিচে এসো। মুহূর্তে হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল। নবনীর শরীরটা তখনও কাঁপছে, মাথাটা বন বন করছে যেন। ভারসাম্য রাখতে এক হাতে ড্রেসিং টেবিলটা শক্ত করে আঁকড়ে ধরল। হৃদপিণ্ডের দুঃখুকানি থামবার নাম নেই। জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আয়োজনের কোনো কমতি রাখা হয়নি। আলোকসজ্জা পুরো ড্রয়িং রুম জুড়ে। কালো সোনালি বেলুন আর রঙিন বাতির আলোয় চারপাশটা ঝলমল করছে। আমন্ত্রিত অতিথিদের আগমন। বাড়িটা এখন উৎসব মুখর। ঠিক মাঝখানে রয়েছে বিশাল এক কেক। 5 তলার সেই কেকের চূড়ান্ত জলজল করছে সংখ্যা 5। দিব্য আর নবনী দাঁড়িয়েছে দুপাশে, বাকিরাও আছে। 3 জনে মিলে একসাথে কেক কাটলো। দিয়ে নিজের ছোট্ট হাতে একে একে সবাইকে কেক খাইয়ে দিল। এরপর চঞ্চল পায়ে কলরবের সামনে গিয়ে দাঁড়িয়ে আবদার করে বলল, চাচ্চু, তোমার গিটারটা নিয়ে এসো না, তুমি আমাদের গান শোনাবে। কথাটা শুনেই কলরব কিছুটা ভয় খেয়ে গেল। গিটারের কথা যে এভাবে ফাঁস হয়ে যাবে সে ভাবেনি। তার চোখে মুখে এক মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ল। দিব্য ব্যাপারটা খেয়াল করে মৃদু হেসে তাকে আশ্বস্ত করে বলল, আরে নিয়ে আয়, কোনো সমস্যা নেই। দিব্যর অনুমতি পেয়ে কলরবের মুখে স্বস্তির হাসি ফুটল। ঠিক সেই মুহূর্তে কুহু কলরবের গিটারটা হাতে নিয়ে সেখানে হাজির হলো। বিজয়ীর হাসি নিয়ে বলল, এই তো আমি আগেই নিয়ে এসেছি। কলরব ছট করে ওর হাত থেকে গিটারটা ছিনিয়ে নিল। প্রিয় যন্ত্রটার গায়ে আলতো করে হাত বুলাতে বুলাতে তিরিক্ষি গলায় বলল, তোর সাহস তো কম নয় আমার ঘরে ঢোকার, আর এটা স্পর্শ করার স্পর্ধা ফেলি কোথায়? খবরদার কুহু, নেক্সট টাইম যেন এমন দুঃসাহস আর না দেখি। কুহু পাত্তা না দিয়ে মুখ ভেঙ্গালো। কলরব গিটারটা গলায় ঝুলিয়ে একটা চেয়ার টেনে বসলো। টুংটাং শব্দে গিটারের তারে আঙ্গুল ছোঁয়াতে চারিদিকে একটা সুর ছড়িয়ে পড়ল। নিজানা তার উপস্থিত বাকি সবাই অবাক হয়ে সেদিকে দৃষ্টিপাত করলো। ঘরের সব কোলাহল ছাপিয়ে গিটারের সুরের সাথে মিশ্রিত হলো কলরবের কণ্ঠ। সালবার মেন সবসে প্যারা হোতা হে একদিন সে দিল তুমকা কে, আই উইশ ইউ হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। অনুষ্ঠান শেষ হতে হতে রাত গড়ালো অনেকটা। খাওয়া দাওয়া শেষ করে সবাই বিদায় নিয়েছে। বাড়ির চারপাশে কোলাহল স্মিত নিঝুম চারিদিক, কিন্তু নিজানার চোখে ঘুম নেই। সেও আপন মনে বই খুলে বসেছে। কলরবের মেজাজটা এবার সপ্তমে চলল। একটা মানুষ কতটা অদ্ভুত হলে এই অসময়ে পড়ার নেশায় বুধ হয়ে থাকতে পারে। নিজানাকে তার বরাবরই রক্তে মাংসের মানুষ নয়, বিংগ্রহের কোনো এক প্রাণী মনে হয়। সবার সাথে আজকে শাড়ি পরেছিল। পরনের জমকালো শাড়িটা বদলানোর প্রয়োজনটুকুও বোধ করেনি। বিরক্ত কণ্ঠে কলরব বলল, এখন না পড়লে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? মেজাজ খারাপ না করে লাইটটা অফ করতো। নিজানা মুহূর্তকাল ভাবল, কথা মিথ্যে নয়, রাত হয়েছে ঢের, কিন্তু উপায় কি? আগামীকালের কলেজের অ্যাসাইনমেন্টটা জরুরি। ভোরে উঠে আবার রান্না করে ব্যস্ত হয়ে পড়তে হবে। বই ছোঁয়ার ফুরসত মিলবে না। একটা দীর্ঘশ্বাস ফেলে সে বইটাও বন্ধ করলো। মেইন সুইচ অফ করে নীল রঙের ড্রিম লাইটটা জ্বালিয়ে শুয়ে পড়ল।
যেই না ক্লান্ত চোখে ঘুমের আবেশটুকু জড়ো করতে চাইল, অমনি একজোড়া বলিষ্ঠ হাত তার বাহু আঁকড়ে ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল। মুহূর্তের ব্যবধানে নিজানা নিজেকে আবিষ্কার করলো কলরবের বক্ষতলে। তার উপর ঝুঁকে থাকা কলরবের তপ্ত নিঃশ্বাস ললাটে আশ্রে পড়ছে। আড়ষ্টতায় নিজানার সর্বাঙ্গ অবশ হয়ে এলো। হৃৎপিণ্ডের দুঃখফুকানি মাত্রা ছাড়ালো। বিস্ময় আর কৌতূহলে বিমূঢ় নিজানা। কলরব বিনা বাক্যে মুখ ডুবিয়ে দিল নিজানার গ্রীবার খাজে। উষ্ঠের এলোপাতারি উষ্ণ ছোঁয়া আর দ্বন্দ্বের মৃদু ধ্বংস নিজানাকে এক অজানা অস্থিরতায় আচ্ছন্ন করে তুলল। লজ্জায় আর আবেশে অবচেতনই খামছে ধরল কলরবের মাথার চুল। অস্পষ্ট স্বরে কোনো মতে উচ্চারণ করল, কি করছ? কলরব থামল। মুখটা নিজানার কানের একদম কাছে নিয়ে ফিসফিসিয়ে কিছু একটা বলল। সেই কথা কানে যেতেই নিজানা বজ্রাহত হলো। লজ্জায় গাঢ় আস্তরণ আর গাল দুটোকে রাঙিয়ে দিল মুহূর্তে। নিজেকে সামলাতে না পেরে অস্ফুট স্বরে বলে উঠল, ছি, অসভ্য কোথাকার! তোর বাপও অসভ্য। খুব স্বাভাবিকভাবে বলল কলরব। নিজানা অবাক হয়ে চোখ তুলে তাকালো। ড্রিম লাইটের নীল আলোয় দুজনের চোখাচোখি হলো। কলরবের দৃষ্টি স্থির হলো, নিজানাকেই দেখছে। রমণীর কম্পিত উষ্ঠদরে কণ্ঠিত ছে উষ্ঠ মিলাতেই মুখ ফুরিয়ে নিয়ে নিজানা বলল, তোমার কি একটু লজ্জা করছে না? কলরব বলিলেই বলল, এটা তো প্রথমবার না। তাছাড়া তোর বাপের কথাটা শেষ হওয়ার আগেই নিজানা তারা হাত দিয়ে কলরবের ঠোঁট চেপে ধরল। বিরক্ত গলায় বলল, আব্বুকে কেন টানছ বারবার? আমি ভেবেছিলাম ওটা শেষবার। কলরব নিজানার কোমল হাত দুটো বন্দি করে নিজের এক হাতের মুঠোয় মাথার উপরটায় শক্ত করে চেপে ধরল। আর একটু ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলল, এটাই শেষবার। বলার সাথে সাথেই নিজানার কাঁধ থেকে সযত্নে সরিয়ে দিল শাড়ির আঁচলখানা। মুহূর্তের জন্য নিজানার জমে পাথর হয়ে গেল। হৃদস্পন্দন থমকে দাঁড়ালো তার, কিন্তু মনের মধ্যে জমে থাকা জেদটা ধমল না। ধরা গলায় প্রশ্ন করল, তবে ডিভোর্স দিচ্ছ কবে? পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই। নিজানার আখি জোড়া টলমল করে উঠল। কলরব তার শার্টটা খুলে পাশে রেখে পুরানায় নিজানার কণ্ঠলগ্নে ঠোঁট ছোঁয়াতেই নিজানা বলল, তুমি আমায় একটুও মেনে নিতে পারছো না, তাই না? না, কোনোদিন পারবো না। কলরবের এমন নির্লিপ্ত ব্যবহার নিজানার অভিমান টকবগিয়ে রাগে পরিণত হলো। দাঁতে দাঁত চেপে বলল, তাও আমার কাছে আসতে বিন্দুমাত্র লজ্জা হয় না তোমার? কলরব মুখ তুলে তাকালো। তার চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। কর্কশ গলায় বলল, আমি কি তোকে জোর করেছি? তা তো করতেই পারো। হুম, জোর তোর উপর খাটাতে পারি না। নিজানা কম্পিত গলায় বলল, কতটা মনুষ্যত্বহীন তুমি কলরব! শুধু নিজের প্রয়োজনটাই বোঝো। আমার প্রতি কি তোমার বিন্দুমাত্র মায়া হয় না? তুমি আদতে মানুষের মধ্যে পড়ো? এমন কথা বলিস না, সরাসরি বুকে গিয়ে লাগে। জানিস তো কথার আঘাত খুব গভীর হয়। নিজানা তাচ্ছিল্যের হাসি হাসলো। এই কথা অন্তত তোমার মুখে মানায় না। তুমি কি কিছু ভেবে বলো আমাকে? আমি ভেবেই বলি নিজানা। বিশেষ করে তোকে বলার আগে 100 বার ভাবি। তাও বলো। কলরব কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ জিজ্ঞেস করলো, তুই কি আমায় ভালোবাসিস? প্রশ্নটা নিজানার হৃৎপিণ্ডে গিয়ে সজোরে আঘাত করলো। সে থমকে গেল। ওর কাছে এই প্রশ্নের কোনো তৈরি উত্তর নেই। এখানে সে বড় অসহায়। নিজের মনের কাছেই যেখানে সে স্বচ্ছ নেই, সেখানে অন্যকে কি জবাব দেবে? চোখের কোণে জমে ওঠা অশ্রুটুকু আড়াল করে নিজের কণ্ঠস্বর যতটা সম্ভব নিরেট রেখে বলল, না। তাহলে ছাড়ছিস না কেন আমাকে? নিজানা দীর্ঘশ্বাস ফেলে অস্ফুট সেরে বলল, আমি নিজের ধৈর্যের পরীক্ষা নিচ্ছি। তাহলে আজ আর আটকাস না, প্লিজ। নিজানা আর পারল না। এই ছেলেটার কাছে অবচেতনে এসে কেমন যেন দুর্বল হয়ে পড়ে। নিজের অজান্তেই নিজেকে সঁপে দেয় ওর কাছে। কলরবের ছোঁয়ায় সে বশীভূত হয়ে যায়। তখন মনে হয় পৃথিবীর সব চিন্তা, সব তিক্ততা বড্ড তুচ্ছ। কলরব যখন আবারও নিবিড়ভাবে কাছে এলো, নিজানা তাকে আগলে নিল। বাধা দিতে পারল না, শুধু ধরা গলায় বলল, আমি ডিভোর্স দিয়ে দিও। কলরব শুধু সংক্ষিপ্ত উত্তর দিল, আচ্ছা। কিন্তু নিজানার কেন যেন কথাটা বিশ্বাস হলো না। ওর মনে হলো এই ছেলেটা মুখে যাই বলুক না কেন তাকে কখনো ছাড়বে না। অদ্ভুত ব্যাপার হলো, এই অসম্পূর্ণ আর অগোছালো সম্পর্কটা এখন আর তার অতটা খারাপ লাগছে না। এত তিক্ততা আর অপমানের মাঝেও কোথায় যেন একটা ভালো লাগা কাজ করে।
এটাও কি সম্ভব? সে ভেবে পায় না। কলরবও জানে না তার আসলে কি হয়। এই মেয়েটার কাছাকাছি এলেই সেই জীবনের সমস্ত জটিলতা আর হিসাব নিকাশ ভুলে যায়। এক অদ্ভুত ভালো লাগা তাকে চারপাশ থেকে ঘিরে ধরে। তখন না আসে অদূর ভবিষ্যতের দুশ্চিন্তা, না মনে পড়ে অন্য কারো কাছে দায়বদ্ধতার কথা। এর কারণ কি তা কলরবেরও জানা, আর সে জানতেও চায় না, কখনো না। এসব সাতপাঁচ ভাবনার আবর্তে হাবুডুবু খাওয়া নিজানা আচমকায় ব্যস্ত হয়ে পড়ল কলরবের ক্রমবর্ধমান অস্থিরতাকে সামলাতে। ক্রমশ নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছে সে। নিজানা স্তব্ধ হয়ে অনুভব করছিল সে দহন। কলরবের তপ্ত হাত শাড়ির কুচিতে পড়তে নিজানা শিউরে উঠল। এক অজানা শিহরণ তার শিরদাঁড়া বেয়ে নেমে গেল। কোনো কথা দ্বিধা ছাড়াই অত্যন্ত নিপুণ দক্ষতায় নিজানা তনু থেকে শাড়িটা বিচ্যুত করে দিল। কলরব মখমল কালো কাপড়টা অবহেলায় গিয়ে পড়ল ঘরের এক কোণে। নিস্তব্ধ ঘরে শুধু দুজনের গণ নিঃশ্বাসের শব্দ মুখরিত হয়ে উঠল। চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটাকে নিয়ে কিন্তু আজকে একটা গঠনমূলক কমেন্টস চাই। কলরব নিজানাকে বেশি ভালো লাগছে নাকি দিব্য নবনীকে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।